নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সমর পাল লিখিত রাজার গোপচুরি। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন রাজার গোপচুরি। হট্টমালার দেশে এক রাজা ছিলেন। রাজার নাম গম্ফুশ্বর। রাজ্যের সাধারণ মানুষজন থেকে বিদ্বান ব্যক্তি সবাই রাজাকে সম্মান করতেন। রাজামশাই যখন ঘুমোতেন তখন রাজার বিশাল শোবার ঘরের দরজা বন্ধ থাকত। অবশ্য প্রহরীরা দরজার সামনে বিশাল বারান্দায় দাঁড়িয়ে পাহারা দিত। রাজার ঘুমের সময় রাজপ্রাসাদে কোনো রকম শব্দ করা বারণ ছিল, যাতে তার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বাইরে কোনো রকম শব্দ না হলেও রাজার নাকের ডাক ছিল যথেষ্ট। সেই শব্দে ও নিঃশ্বাস প্রশ্বাসে রাজার বিশাল গোঁফ দুখানি মোচার খোলের মতো দুলতে থাকে। একদিন রাজামশাই ঘুম থেকে উঠে আয়নায় দেখতে পান তার গোঁফের একদিক একটু ছোট, যেন কেউ কেটে দিয়েছে। ব্যাপারটা রাজা কারোর নজরে আনলেন না। পরের দিনও ঘুম থেকে উঠে দেখলেন ওই একই দিকের গোঁফ আরও বেশ কিছুটা কাটা। মুখের চেহারা বদলে গেছে। রাজা খুব চিন্তিত হলেন। রাগে মন্ত্রীকে বললেন, এরকম হওয়ার কারণ কি? মন্ত্রী আমতা আমতা করে কোনো সদুত্তর দিতে না পেরে বললেন, রাজপ্রাসাদের নাপিতকে খবর দিন, কারণ তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। রাজামশাই তখন নাপিতকে ডেকে পাঠালেন। নাপিত এসে রাজার গোঁফ পরীক্ষা করে বললেন, এ নিশ্চয়ই কোনো পোকামাকড়ের কাজ। রাজা শুনে নাপিতকে বললেন, ঠিক আছে, আপাতত তুমি গোঁফের দুদিক সমান করে দাও, যাতে দেখতে খারাপ না লাগে। নাপিত তখন রাজার আদেশ মতো সযত্নে গোঁফের দুই দিক সমান করে কেটে দিলেন। কয়েকদিন বাদে রাজা ঘুম থেকে উঠে দেখলেন তার একদিকের গোঁফ সম্পূর্ণ লোপাট। রাজা রেগে আগুন হয়ে উঠলেন। লজ্জায় মুখ দেখানো বন্ধ হওয়ার মতো। রাজা তখন নিজের মুখ পাগড়ি দিয়ে ঢেকে মন্ত্রী, পুরুত, কোটাল সবাইকে ডেকে সভা করলেন। এ নিশ্চয়ই কোনো দুষ্টু চক্রের কাজ। চক্রের প্রধানকে যেমনভাবেই হোক বন্দি করতে হবে। রাজা হুকুম জারি করলেন। শোবার ঘরেও সব জানলা দরজায় পাহারা জোরদার করার জন্য। কর্তব্যে গাফিলতি হলে পাহারাদারদের গর্দান যাবে। রাজামশাই নাপিতের পরামর্শ মতো আর একদিকের গোঁফখানি কেটে দিলেন। না কেটেই বা উপায় কি? ওই মুখ নিয়ে তো আর রাজসভা চালানো যায় না। রাজপ্রাসাদে জোর পাহারার ব্যবস্থা হলো। রাজামশাই কিছুটা নিশ্চিত হলেন, কেননা বর্তমানে তার গোঁফজোড়া নেই। এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতে রাজার গোঁফ আবার গজে উঠল এবং রাজা বেশ চিন্তিত হয়ে উঠলেন। রাজামশাই মনে এক ফন্দি আঁটলেন। নতুন গোঁফের উপর দামি আঠা মাখিয়ে রাখলেন। অবশ্য রাতে শোবার আগে। গভীর রাতে হঠাৎ গোঁফে টান পড়ল। সঙ্গে সঙ্গে রাজার ঘুম ভেঙে গেল। গোঁফে হাত দিয়ে রাজা আসামিকে ধরে ফেললেন। আসামি গনসার বাহন ইঁদুরকে। গুম্ফেশ্বর রেগে বললেন, ওরে পুচকে ইঁদুর, তবে তোর এই কাজ, আজ তোকে কোতল করব। ইঁদুর বলল, মহারাজ, আপনি আমাকে কোতল করতে পারেন, কিন্তু দোষ আমার নয়। আমি পড়েছি দো ফান্দায়। এদিকে আপনার হাতে ধরা পড়লে কোতল হবে, ওদিকে রানীমার আদেশ অমান্য করলে ইঁদুর কলে ধরা পড়ব। আমি যাই কোথায়? ইঁদুরের কাঁদো কাঁদো গলা শুনে রাজার কিঞ্চিত মায়া হলো। বললেন, রানীমার আদেশ মানে? আগে রানীমা আপনার গোঁফ জোড়া দুচক্ষে দেখতে পারেন না, তবে সে কথা আপনাকে বলার সাহস নেই বলে চুপি চুপি আমায় আপনার গোঁফ কাটার কাজে লাগিয়েছিলেন। ঝুঁকি আছে জেনেও কাজটা নিয়েছিলাম ভয়ে, নইলে রানীমা কল পেতে ধরবেন বলে শাসিয়েছিলেন। ইঁদুরের কথা শুনে রানীর উপর রাগ হলো বটে, তবে রানীর মুখের উপর রাগ দেখাবার হিম্মত ছিল না রাজার। মনে মনে রাজা রানীকে ভয় করতেন। মনের ঝাল মেটাবার জন্যে ইঁদুরকে বললেন, ছ্যাঃ, রানীর রুচি বলে কিছু নেই। এমন ময়ূর পুচ্ছের মতো গোঁফ কিনা অপছন্দ। তা
তো বটেই মহারাজ, ইঁদুর সায় দিলেন। ইঁদুরের সঙ্গে নিজের রুচির মিল আছে দেখে রাজামশাই খুব খুশি। প্রসন্ন চিত্তে তাকে ক্ষমা করে দিয়ে বললেন, মাফ করে দিলাম তোকে, আজ থেকে তুই আমার ধানের গোলা পাহারা দিবি। তথাস্তু বলে ইঁদুরও পালালো। রাজাও গোফে তা দিয়ে রাজকার্যে মাথা ঠেকালেন।